Butterfly Effect. Butterfly Effect. ওয়েলকাম ব্যাক টু বাটারফ্লাই এফেক্ট। আর ঠিক 6টার সময় শুরু হয়ে গেল টিউসডেতে কমিক বাজি করতে আমাদের সাথে আবারও জয়েন করলো এক উইক পরে তাসিন ভাই। তাসিন ভাই, কি অবস্থা? এই না, ভালো আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আসলাম। এই অনেকদিন, বারবার অনেকদিন বলি, আসলে এক সপ্তাহ পরে আসলে অনেক দিনই হয়ে যায়, কিন্তু মাঝখানে শো না করলে ব্যস্ত থাকি, মনেও থাকে যে কিভাবে সময়টা কেটে যায়। রাইট, বাট আমরা কমিক বাজিতে যথারীতি আবার মঙ্গলবার এই সময় চলে এসেছি, এবং আজ কিন্তু আমরা একটু ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠানটা সাজাচ্ছি। আমরা নর্মালি কমিক এবং সুপার হিরোজ যা হয় সাধারণত বিদেশি অনেক ক্যারেক্টার নিয়ে বলি, কিছু দেশীয় বলেছি, বাট কমিক স্পেসিফিক। আজ আমরা যেতে চাচ্ছি বাংলাদেশের হিরো, এবং সে কিন্তু নট নেসেসারিলি আ সুপার হিরো, কিন্তু যেই প্রোটাগনিস্ট, যাকে বাংলাদেশের বাংলা সাহিত্যে যেই ক্যারেক্টারটা জলজল করছে সব সময় গত 3 দশক ধরে অ্যাটলিস্ট, আমরা আজ কথা বলবো আমাদের সবার প্রিয় ক্যারেক্টার মিসির আলীকে নিয়ে। এবং সেই মিসির আলী হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টি, এবং সেই মিসির আলী নিয়ে আমাদের সাথে গল্প করতে আমাদের মাঝে একজন ফ্যান আছেন। Ladies and gentlemen, please welcome Suzana Safi. Hi listeners, assalamu alaikum. আমি সুজানা সাফি। আমি আপাতত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ছি, এবং ছোটোবেলা থেকেই অনেক কিছুর সাথে জড়িত আছি। কেন্দ্রীয় কচিকাঁচা নামে একটি চিলড্রেন অর্গানাইজেশনের সাথে আমি এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছি, একসময় জয়েন্ট কনভেনার হিসেবেও ছিলাম। দেন এখন ওখানে নাচের টিচার হিসেবে কাজ করছি গত 3 বছর যাবত। এছাড়াও আমি আগে গান করতাম, একসময় আবৃত্তি করতাম, মোটামুটি সবকিছুই নিয়ে ট্রাই করা হয়েছে সবকিছুই। সুজানা, এত কিছু এই বয়সে তুই অ্যাচিভ করে ফেলছিস, আমি তো এখন শুনে টুনে হাই ওই বয়সে আমি কি ছিলাম। বাট এনিওয়েজ, আমরা সুজানার এই আগ্রহ, এই যে আজ আমরা মিসির আলী নিয়ে কথা বলবো, এবং সুজানা নিজেও মিসির আলীর অনেক বড় ফ্যান, সে আমাকে বলছিল মিসির আলীর ব্যাপারে। তো তখন আমার মনে হলো, আচ্ছা, বাংলাদেশের এই ক্যারেক্টার, যেটা ইনফ্যাক্ট এই মিসির আলী ক্যারেক্টার কিন্তু দেশের বাইরে, পাশের দেশেও সব জায়গায় কিন্তু যথেষ্ট সমাদৃত। এই ক্যারেক্টারটার ব্যাপারে তোর পড়া শুরু হলো কি করে, কিংবা তোর আসলে গল্পের বই এটা শুরু কি করে, আমাদের যদি একটু বলিস। আসলে ছোটোবেলা থেকেই গল্পের বইয়ের প্রতি ঝোঁকটা আমার ছিল, কারণ আমার সাথে যারা আমার ফ্রেন্ডরা ছিল তারা ছোটোবেলাটা বেশিরভাগ পার করেছে যেমন টিভি দেখে, কার্টুন দেখে। আমার বেশিরভাগ ছোটোবেলা কেটেছে এই যে যেমন কচিকাঁচার সাথে আমি জড়িত ছিলাম, সেখানে বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে। দেন পড়াশোনার পাশাপাশি মোস্টলি আমি টাইম স্পেন্ড করতাম বইয়ে। গল্পের বই পড়তে আমি খুবই পছন্দ করতাম। তো হুমায়ূন আহমেদ যেহেতু একটু বড়দের টাইপের লেখা ছিল, ছোটোবেলায় আমি খুব ছোটদের যে কিশোর উপন্যাসগুলো সেগুলো দিয়ে শিশুতোষ মনে হয় একটু সেই তুলনায় কম। হ্যাঁ, উনি লিখেছেন, হ্যাঁ উনি কম লিখেছেন। তো তখন আমি কিছু কিশোর উপন্যাস পড়তাম ছোটবেলায়, খুব বইমেলা যেতাম, তখন বাবা গিয়ে কিছু কিশোর উপন্যাস কিনে দিয়েছিল, আমি নামগুলো মনে করতে পারছি না। পরে যখন 6-7 উঠলাম তখন থেকে আস্তে আস্তে এই ধরনের বইয়ের প্রতি ঝোঁক শুরু হলো। দেন এক সময় হয়তো বা 7-8 এই টাইপের সময় আমি মিসির আলী পড়ে একটা ফ্রেন্ডের থেকে প্রথমে নিয়ে আসি। তখনও জানতাম না যে জিনিসটা এত অসাধারণ একটা বই হবে। হ্যাঁ, প্রথম কোন বইটা যেন পড়েছিলাম, বাট এই মিসির আলী ক্যারেক্টারটা তারপর থেকে আমার মনে গেঁথে থেকেছে যে এত অসাধারণ কিভাবে হয়, একটা মানুষ কিভাবে এত সুন্দর করে, এত সহজভাবে একটা রহস্যকে সমাধান করতে পারে। নিশ্চয়ই। এবং আমার নিজেরও, আমি আমার অভিজ্ঞতাই বলি, আমার ছোটবেলায় স্কুলে থাকতে হয়তো আমার বয়স ভুলে গেছি, 9-10 বছর বয়সে, তখন মনে হয় আমি প্রথম মিসির আলী একটা পড়ে তখন আমি দেখি কি এরকম বই তো আমি, এমন না যে আমি এত বই পড়ে ফেলেছি ওই বয়সে, কিন্তু একটা নতুন একটা জিনিস ছিল, নতুনত্ব ছিল, এবং এই ধরনের বই বাংলাদেশে কিন্তু ওরকম হচ্ছিল না। বাংলাদেশে এরকম ধরনের বই আমি পড়েছি, ডিটেকটিভ বই পড়েছি, তখন ওরকম ছিল না। ওটা 3 গোয়েন্দা, ওটা ট্রান্সলেটেড, কিন্তু হ্যাঁ এটা অরিজিনাল। এবং হুমায়ূন আহমেদ উনি নিজে লিখেছেন, এবং যেই মজার তার সূক্ষ্ম যে যোগগুলো থাকে, এই যোগ প্লাস সবচেয়ে মজার যেটা হয় আমার মনে হয় মিসির আলী ক্যারেক্টার সাথে আমরা সবাই আইডেন্টিফাই করি অনেক ক্ষেত্রে, কারণ তাকে খুব সাধারণ সিম্পল দেখায়, এমন না যে খুব সুপার কিছু জাঁকজমক জীবন মানে লিড করে, খুবই সিম্পল থেকেছে, অথচ অসম্ভব ব্রিলিয়ান্ট একজন মানুষ। হ্যাঁ, আচ্ছা, আমাদের শ্রোতাদের একটু, যারা নতুন শ্রোতা সবাই, ইনকেস যদি কেউ মিসির আলীর ব্যাপারে না জানে, মিসির আলীর ব্যাপারে একটু তাদেরকে পরিচয় করিয়ে দে।
আচ্ছা, মিসির আলী হচ্ছে অ্যাবনর্মাল সাইকোলজির একজন প্রফেসর, যার হচ্ছে বাইরের অনেক ডিগ্রি আছে, বাট পিএইচডি ডিগ্রি সে করেনি। তো সে ঢাকা ইউনিভার্সিটিতে পার্ট টাইম প্রফেসর লেকচার হিসেবে কাজ করতো। পাশাপাশি সে বিভিন্ন ধরনের রহস্যজনক যেই গল্পগুলো তাকে খুব, যে মানুষের জীবনের স্টোরিগুলো তাকে খুব আকর্ষণ করতো, সেই ধরনের রহস্যগুলো সে সমাধান করতো, কিন্তু কোনো রকম কোনো পারিশ্রমিক ছাড়া, কোনো টাকা পয়সা নিত না। এভাবে তার লাইফ লিড হতো। সে একা ছিল, তার সংসার এভাবে ছিল না। সে আর তার এক ভাতিজা মনে হয় কয়েকটায় আসে, অমিত না কি জানি নাম, কয়েকবার আসছিল কয়েকটা বইয়ে, বাট এমনিতে একাই। বেশিরভাগই তার সাথে কাজের একজন থাকে, কাজের মেয়ে একজন। কিন্তু এটারও কিন্তু একটা মজার ফেস থাকে, কাজের ছেলেগুলাই মনে হয় ছিল। আমি আসলে বেশ আগে পড়েছি। ছেলেগুলা বেশিরভাগ করতো কি, তার টাকা পয়সা বাজার জিনিস রাইট চুরি হয়ে গেল, আর সে তার কোনো কিছু যায় আসতো না। নিষ্প্রিয় একটা লোক মনে হয় যে না আচ্ছা নিচে তো আমার কি আছে এরকম, আর আমি হলে হাই হাই কি করব এই অবস্থা। বাট দেন अगेन আই এম নট মিসির আলী, আমি হতেও পারবো না। বাট এনিওয়েজ মিসির আলী এই ক্যারেক্টারটার এই যে উনার অনেক পিকুলিয়ার কিছু ব্যাপার মনে হয় বইগুলার মাঝে দেখা যায়, এই নিষ্পৃহতা এরকম সেগুলা কিছু, মানে তুই যেহেতু মোরলেস, আমার মনে হয় মিসির আলী বই মনে হয় 20টা মতো আছে টোটাল, 20-21টা এরকম এখন পর্যন্ত যা বের হয়েছে। 3টা অমনিবাসেও আবার বিক্রি করছে আলাদা ছাড়াও। তো এগুলায় আমি যেটা দেখি যে ওনার এই পিকুলিয়ারিটি গুলার জন্যই হয়তো একটু মানুষজনের পছন্দটা বেশি হয়। যে কেমন একটা কি বলবো লেট ব্যাক, মাঝে মধ্যে অ্যাক্টিভ, আবার একদম মাঝে মধ্যে ঝিমিয়ে যাচ্ছে। এটা অবশ্য আমার মনে হয় একটু এই আমরা ডিটেকটিভ নভেল যারা পড়ি ওরকম, তুই শার্লক হোমস পড়েছিস কিংবা পোয়ারো, অনেক সময় দেখা যায় ব্যোমকেশ, যে অনেক সময় তারা কিন্তু চুপ করে আছে, বাট দে আর প্রিপেয়ারিং যে ধরবে, কিন্তু তুমি আসবা ধরলাম, বুঝতে পারছে না যে তার মাথার ভিতরে কি চলছে। রাইট, মিসির আলীও এরকম টাইপের একজন মানুষ। মিসির আলীর প্রথম তুই যেই বইটা পড়েছিলি তোর কি মনে আছে সেটা নাম কি? অনেক আগে আই গেস, আমার যেমন মনে নেই। যেমন অনিশের কথা আমার মনে আছে। আচ্ছা, সেটা মনে হয় আমি এটা প্রথম পড়েছি সেই বইটা। আচ্ছা, বইটা সম্পর্কে আমি কিছু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অনিশ কেন ভালো লাগলো, কি কাহিনীটা কি নিয়ে? গল্পটা আমার কাছে ভালো লেগেছে কারণ মিসির আলীর উপন্যাস বা মিসির আলীর বেশিরভাগ বইতে দেখা গেছে যে 60-70% গল্প হচ্ছে আনসলভ ছিল, অনেক কিছু সে রহস্য সমাধান করেনি, এবং কিছু রহস্য সে ওখানে বলেই দিয়েছে যে আমি কিছু রহস্য সমাধান করতে চাই না, আমি এটা প্রকৃতির কাছে রেখে দিতে চাই। আচ্ছা আচ্ছা, অনিশ হচ্ছে এমন একটা গল্প যেটার সমাধান সে করেছেন। হ্যাঁ, আচ্ছা। তো এই গল্পটা ছিল একটা মেয়ে, মিসির আলী যেহেতু খুব অসুস্থ একজন মানুষ, তাকে কিন্তু দুর্বল, তার শরীরের বেশিরভাগ নষ্ট, হ্যাঁ বেশিরভাগই হাসপাতালে ভর্তি থাকতো। তখন বুড়ি নামে একজন অনেক জনপ্রিয় একজন অভিনেত্রীর সাথে হসপিটালে তার দেখা হয়। তো মেয়েটা হচ্ছে অনেকবার সুইসাইডাল অ্যাটেম্প্ট করে। তো মিসির আলী প্রথমে তার ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট প্রকাশ করেনি, বাট মেয়েটা বারবার মিসির আলীর কাছে আসতো যে সে কিছু একটা বলতে চায়। তো একদিন কি করলো, সে মিসির আলীর কাছে তার একটা ডায়েরি রেখে দিয়ে গেল। তো ডায়েরিটা পরে মিসির আলী একটু সময় পেয়ে, ভিতরে আরো কিছু কাহিনী আছে বলছি, তো সে পরে ডায়েরিটা পড়ে দেখে যে মেয়েটার কিছু এক্সট্রিম প্রবলেম ছিল। ছোটবেলা থেকে মেয়েটার বাবা প্রথমে মারা যায়। মেয়েটা তার মার কাছে মানুষ হয়। তার মা ছিলেন একটু অপ্রকৃতস্থ টাইপের, মানসিক ভারসাম্যহীন ছিল তার মা কিছুটা, কারণ তার মা তার মেয়েটাকে কোথাও যেতে দিত না, কোনো রকমের স্কুল করতো, বাসা আসতো, কারোর সাথে মিশতে দিত না, কোনো ফ্যামিলি না, কিচ্ছু না, কোনো ফ্রেন্ডস না। ইভেন মেয়েটা একসময় শান্তিনিকেতনে চান্স পায়, মানে ছোট থেকে সে খুব নাটকের প্রতি ঝোঁক ছিল, সে নাটক করতে চাইতো স্কুলের প্রোগ্রামে, সেখানেও তার মা তাকে দিত না, দেন তাকে বাসায় দরজায় তালা বন্ধ করে রাখতো। একসময় সে শান্তিনিকেতনেও চান্স পায়, ইভেন স্কলারশিপ পায়, তার মা তাকে সেখানেও যেতে দেয়। তো পরে হচ্ছে একটা ছেলে থাকে, তাদের রিলেটিভ হয়, তার মা তাকে ছেলেটা গরিব ফ্যামিলি থেকে আসে। তো এই বুড়ির মা ছেলেটাকে পড়াশোনার খরচ দেয়। তো এই ছেলেটাকে পড়াশোনার খরচ দিয়েছিল শুধুমাত্র মেয়েটার সাথে তাকে বিয়ে দেওয়ার জন্য, যেন এই ছেলেটা তার মেয়েটাকে নিয়ে ঘর জামাই হিসেবে থাকতে পারে, যেন মহিলাটা আলাদা, মানে একা না হয়ে যায়। তো পরে কি হয়, বুড়িকে যখন শান্তিনিকেতনে যেতে দেয়া হয় না, তখন বুড়ি কি করে, তার মার উপরে সে রাগটা ঝাড়ার জন্য সে
7 দিনের মতো বাসা থেকে বের হয়ে যায়, তার ফ্রেন্ডের বাসায় ছিল, তার স্কুলের আচ্ছা। একটা ফ্রেন্ডের বাসায় ছিল। আচ্ছা কিন্তু যখন ও যখন 7 দিন পর বাসায় আসে তখন ওই ছেলেটার সাথে তাকে বিয়ে দেওয়া হয়। আচ্ছা কিন্তু বিয়ে দেওয়ার পর জোর করে বিয়ে দেওয়া হয়, মেয়েটা মেনে নেয়, মেয়েটা ওর মাকে খুব শ্রদ্ধা করে, রেসপেক্ট করে, এভরিথিং মেনে নেয়। বাট এক সময় সে প্রেগনেন্ট হয়, তখন ছেলেটা কোনোভাবেই বিশ্বাস করে না যে এইটা এই মেয়েটার সন্তান। তারপর কোনোভাবে অনেক কাহিনী হয়, তারপর হচ্ছে হসপিটালে মেয়েটাকে খুব টর্চার করে ছেলেটা। টর্চার করার পরে মেয়েটাকে একসময় হসপিটালাইজড হতে হয়। হসপিটালাইজড হওয়ার পর মেয়েটার বাচ্চাটা একসময় মারা যায়। মারা যাওয়ার পর মেয়েটাকে দেখানো হয় না লাশটা ওদের বাড়ির পিছে কবর দেওয়া হয়, যেটা ওর মা পরে মেয়েটাকে বলেছে। আচ্ছা তো হয় কি, একসময় ওর মা মারা যায়, একসময় ছেলেটার সাথে ডিভোর্স হয়ে যায়, সে পুরোপুরি মিডিয়া জগতে সে চলে যায়। আস্তে আস্তে সে নাটক যেহেতু ভালো পারতো, সে অনেক বড় সুপারস্টার হয়ে যায়, সে অনেক বড় একজন অভিনেত্রী হয়ে যায়। কিন্তু তার একটা মানসিক সমস্যা হতো, সেটা হচ্ছে যখন থেকে তার বাচ্চাটা মারা যায়, সে কোনোভাবে টেলিপ্যাথি একটা ব্যাপার আছে, সেই ওয়েতে সে বাচ্চার কান্না শুনতে পারতো। আচ্ছা আচ্ছা, যে কোনো জায়গায় হঠাৎ করে সে শুনতো। যখন বাচ্চাটা মারা যায়, ঠিক তার পর সে শুনতে পারতো বাচ্চাটা খালি কাঁদছে। আচ্ছা 1-2 বছর পর শুনতে পারতো বাচ্চাটা তাকে মা বলে ডাকছে। আচ্ছা যখন 3-4 বছর হয়েছে, বাচ্চাটা একটা করে সেন্টেন্স বলছে, আর একটু বেশি করে কথা, এই জিনিসটা সে শুনতো হঠাৎ করে, এবং তখন সে কোনোভাবে নিজেকে সামলে রাখতে পারতো না, তখন সে সুইসাইড করতো, নিজের গায়ে আগুন ধরিয়ে দিত। মানে এত আগের চেপে রাখা কষ্টটা আবার বেরিয়ে আসছে। তো এই জিনিসটা তার ডায়েরিতে লেখা ছিল, সে এখান থেকে মুক্তি পেতে চাচ্ছিল। তো মিসির আলি ডায়েরিটা পড়ার পর মেয়েটার সাথে একদিন দেখা করে বলে যে, আচ্ছা আমি কিছু তোমাকে কথা বলবো, তুমি খুব মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে গিয়ে, তোমার বাচ্চাটা আমার মনে হয় বেঁচে আছে, যেহেতু তোমার আর তোমার হাজব্যান্ডের বনিবনা হচ্ছিল না, তোমার মা তোমাদের সংসারটা টেকানোর জন্য, যেহেতু তোমাদের সমস্যাটা বাচ্চাকে নিয়েছিল, তোমার মা এটা মিথ্যা বলেছিল যে তোমার ছেলেটা মারা গেছে। আসলে আমার মনে হয় না সেটা মারা গেছে, কারণ বাড়ির পিছে কবর দেয়, আমার মনে হয় না এটা সম্পূর্ণ মিথ্যা। তুমি একটা কাজ করো, তোমার মা তো এই কাজটা একা করতে পারবে না, হয়তো বা কোনো এতিমখানা বা কারোর কাছে পালক হিসেবে বাচ্চাটাকে দিয়ে দিয়েছে, তুমি ওখানে খোঁজ খবর করে দেখো, তুমি অবশ্যই পাবা। তো মেয়েটা পরে খোঁজ খবর নিয়ে দেখে যে তার বাচ্চার বয়স 4 বছর। সে মিসির আলীকে অসংখ্য ধন্যবাদ দেয়। মানে মিলিয়ে দিল, কিন্তু উনি সলভ করলেন পুরো ব্যাপারটা, এবং অফকোর্স এটার জন্য চার্জ করেন না উনি, যদিও উনি যে বিশাল বড় লোক তা না, খুব সিম্পল, অনেক কিছুই হয়তো নেই, কিন্তু ওই জিনিসগুলো আমাদের ছুঁয়ে যায় ওরকম। যাক, মিসির আলীর গল্প শুনতে গিয়ে কিন্তু আমরা আরেকটা ব্যাপার, কেউ যদি প্রশ্ন করতে চায় সেই ব্যাপারটা অহনা একটু বলে দেবে। ডেফিনেটলি, এবং তোমাদেরও যদি কোনো রকমের প্রশ্ন করতে হয়, বা তোমাদেরও যদি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে হয় আমাদের সাথে, যেটা করতে হবে, টাইপ করতে হবে CLR স্পেস দিয়ে তোমার নাম, স্পেস দিয়ে তোমার মেসেজ, আর পাঠিয়ে দাও 7171 এই নম্বরে। আর ফেসবুকে আমাদের পোস্ট দেওয়া আছে অলরেডি, facebook.com/colorsfm1016 এ। রাইট, আমরা মিসির আলী নিয়ে কথা বলছিলাম। মিসির আলী, আমার মনে হয় প্রথমে আমি আইদার দেবী আর নিশিথিনী, মোস্ট প্রবাবলি নিশিথিনী পড়েছিলাম অনেক আগে, তো সেখান থেকেই একটু ভাল লাগে যে আচ্ছা লোকটা কেমন, মানে সলভ করছেন কিরকম। আর আমি তখন ডিটেকটিভ মাত্র পড়ছি, অন্যান্য সব আমি এমন না যে তখন শার্লক হোমস সব পড়ে ফেলেছি, ব্যোমকেশ তখন পড়িনি, আমি জানি। তারপর ইভেনচুয়ালি মিসির আলী কিন্তু আমরা টিভিতে দেখেছি, আমরা নাটক পেয়েছি। ইফ আই এম নট মিস্টেকেন, মিসির আলী ক্যারেক্টার অ্যাটলিস্ট 2জন করেছেন, আবুল হায়াত একজন, এবং পরে আবুল খায়ের উনি করেছেন, অ্যাটলিস্ট একটা তো ছিলেনই। তারপর ওটা দেখে খুব মজা লাগতো যে একদম যেই গল্পগুলো আমরা পড়েছি সেই গল্পগুলো আবার নাটকে আসছে, এবং আমাদের এত পছন্দের গল্প, বুঝিস তো, এই যে এই মিস্ট্রি এরকম বাংলাদেশে কিন্তু অ্যাটলিস্ট তখন এত এরকম গল্প এই মিস্ট্রি নিয়ে এত বেশি আসতো না প্রমিনেন্ট। এখন আমি রিসেন্টলি অনেকে থ্রিলার লেখেন, অনেক কিছু লেখেন, বাট তখনকার এত ছিল না, এত ভালো লেখকও তখন একটু লিমিটেড হয়তো ছিল সেই সময় এরকম। তো মিসির আলীর এইটার পর নিশিথিনী, কি তোর মনে আছে? নিশিথিনী আমার মনে আছে, সেখানে তার আবার তার স্টুডেন্ট রাইট নীলু, এবং হু লেটার বিকামস হিজ ওয়াইফ। এই ব্যাপারটা বলতো, নীলু না প্রথম থেকেই মিসির আলীকে খুব পছন্দ করতো। প্রথমে একটা গল্প ছিল নিশিথিনীর খুব সম্ভবত আগের পার্ট, যেটা হচ্ছে দেবী।
তো দেবীর থেকেই নীলুর মিসির আলীর প্রতি একটা সফট কর্নার ছিল, সে Right. সারাক্ষণ মিসির আলী টেক কেয়ার টাইপের বিহেভ করতো। রাইট। তো দেবীতে যে জিনিসটা হয়, নীলুদের বাসায় ভাড়াটি একজন ছিল রানু, ওই মেয়েটার ভিতরে একটা দেবী থাকতো, মেয়েটা ভবিষ্যৎ বলতে পারতো, এরকম আচ্ছা কিছু একটা আচ্ছা ব্যাপার ছিল। আচ্ছা তো পরবর্তীতে নিশিথিনীতে যেটা হয়, নিশিথিনীতে মিসির আলী ফিরোজ নামে একজন মানসিক রোগীর চিকিৎসা করছিলেন। সেই ছেলেটা ছিল ভয়ানক একজন রোগী, রাইট। সে হাতে সবসময় লোহার রড নিয়ে ঘুরে বেড়াতো, মানে সবাইকে ওই রড দিয়ে মারবে, মারতো। হ্যাঁ, এই কি বিপদ। হ্যাঁ, তো মিসির আলী অনেকখানি তার 80% ট্রিটমেন্ট করে ফেলেছিলেন, আচ্ছা কিন্তু শেষ পর্যন্ত কি হয়, ওই ছেলেটা ডুয়াল পার্সোনালিটি কাজ করতো। ছেলেটা একবার জমিদার বাড়িতে বেড়াতে গিয়েছিল, আচ্ছা সেখান থেকে সে এই জিনিসটা তার ভিতরে গেঁথে যায়, কিছু আরো অনেক কিছু আছে কাহিনী, তো ওখান থেকে সেই প্রবলেমটা নিয়ে আসে। রাইট। সো হয় কি, এক সময় এই তার ছেলেটা যে ডুয়াল পার্সোনালিটি, তার আরেকটা পার্সোনালিটি সে মিসির আলীকে মেরে ফেলতে চায় ওই লোহার রড দিয়ে। ডেঞ্জারাস। দেন একদিন রাত্রেবেলা সে মিসির আলীকে আক্রমণ করেও বসে। ঠিক তখন নীলুর নীলুর ভিতরে Power, কিছু হ্যাঁ, পাওয়ার ছিল, যেটাই, হ্যাঁ, সেই পাওয়ারটা যেখানে বলা হচ্ছিল যে ভিতরে একটা দেবী আছে, যে আচ্ছা দেবীটা আচ্ছা, আরেকটা সত্তা হ্যাঁ, কিংবা আরেকটা যাই হোক, সত্তা একটা হিসেবে পাওয়ার কাজ আর কি, করে। ঠিক, যেটা নরমালি এক্সপ্লেইন করা হ্যাঁ, যায় না। করা যায় না, যেটা বিপদের সময় রক্ষা করে অথবা খারাপ কিছু হওয়ার আগে একটু বলে supernatural দিতে এর পারে, দিকে চলে supernatural যাচ্ছে, power হ্যাঁ। এসে। সেই জিনিসটা এসে মিসির আলীকে বাঁচায়। হুম, তো এই জিনিসটা এই পর্যন্তই থাকে, এটা আনসলভ টাইপের Right, কিছু right. জিনিস, এটা রহস্যটা অমীমাংসিত হিসেবে ছিল। হুম। মিসির আলীর এই জিনিসগুলোর মধ্যে আমাকে বলতো যে এতগুলো বই আছে, তোর পার্টিকুলারলি সবচেয়ে পছন্দ কোন গল্পটা? আমার গল্প পছন্দ যেটা বললাম একটু আগে, অনিশ, আচ্ছা, ওটা সেটা। সবচেয়ে প্রিয়। আর Second আমি এবং আমরা একটা গল্প আছে। আচ্ছা, আমি এই এবং গল্পটা। আমরার ব্যাপারটা একটু যদি আমাদের আচ্ছা, আমি বলিস। সামারি করে বলছি, সেটা হচ্ছে, শর্ট সামারি, হ্যাঁ। এই গল্পটা খুবই শর্ট সামারিতে বলতে গেলে, একটা ছেলে, সে ছোটবেলায় তার মা মারা যায়, হুম সে খুব মোটামুটি ভালোই শাসনে বড় হয়, কিন্তু তার বাবা এবং তার একজন লোক ছিল তাকে দেখাশোনা করার, হুম তাদের কাছে বড় হয়। সে একজন টিচারের কাছে পড়তো বাসায়, সেই টিচারটাকে তার বাবা একদিন পিটিয়ে মেরে ফেলেন। ও, এটার পিছেও কিছু কাহিনী আছে, যেটাই হোক। পরে ওই টিচারটা মারা যাওয়ার পর থেকে সে সবসময় টিচারটাকে তার পাশে দেখে, তার রুমে আচ্ছা, দেখে, হুম, কোনো প্রবলেম সলভ করতে গেলে টিচারটাকে দেখে, কোনো খারাপ কিছু হলে টিচারটাকে দেখে, টিচারটা তাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে, সে আচ্ছা। সবসময় ওই টিচারের কথা মতো চলে। সো হুম, টিচারের কথা মতো চলতে গিয়ে সে তার বাবাকে মেরে ফেলে। হুম, সে যার কাছে পালিত হয়েছিল, যে লোকটা তাকে বড় হুম, করেছে, ব্রড করেছে, তাকে মেরে ফেলে। আচ্ছা, শেষ পর্যন্ত সে একটা মেয়েকে ভালোবাসতো, হুম, আমি নামটা মনে করতে পারছি না, যাই হোক। আচ্ছা, তো ওই মেয়েটাকেও ওই স্যারটা মেরে ফেলার বারবার চেষ্টা চালাচ্ছিল। ছেলেটাকে আচ্ছা। বারবার বলছিল, যে ছেলেটার নাম হচ্ছে তন্ময়, আচ্ছা, তন্ময়কে বারবার বলছিল যে এই মেয়েটা তোমার লাইফের জন্য ভালো না, এটাকেও মেরে ফেলো। তো আচ্ছা, তন্ময় ঠিক সেই সময় মিসির আলীর কাছে সাহায্য চাইতে আসে। তন্ময় ছিল মিসির আলীর একজন স্টুডেন্ট, মিসির আলীকে অসম্ভব শ্রদ্ধা করতো। তো মিসির আলী বরাবরের মতো চিনতে পারে না কাউকে, তন্ময়কেও চিনতে পারেনি। পরে তন্ময় তার একটা ডায়েরি দিল, যে ডায়েরিতে এই সমস্ত কাহিনী লেখা ছিল। তো আচ্ছা, মিসির আলী পরে অনেক খোঁজ খবর নিয়ে এবং সবকিছু পড়ে বুঝলো যেটা তন্ময় আসলে বৃহন্নলা, যেটাকে বলে হিজড়া। হুম, তো তন্ময় এই জিনিসটা ছোটবেলা থেকে একসেপ্ট করতে পারেনি দেখে হ্যাঁ, তার লাইফে মন গড়া। ও যে হিজড়া, এই ব্যাপারটা যে জানতো, সে তাকে আলাদা পার্সোনালিটি করে নিজেকে ভেবে, স্যারকে হুম, ভেবে সে তাদেরকে মেরে ফেলছে। একটা ডুয়াল পার্সোনালিটি ডুয়াল পার্সোনালিটি ক্রিয়েট করে, যেমন তার। তার বাবা জানতো, বাবাকে মেরে ফেললো। হুম, যে লোকটার কাছে বড় হচ্ছে সে জানতো, হুম, তাকে মেরে ফেললো। আর যখন তার একটা ভালোবাসার সময় আসছে, হুম, হুম, সে মেয়েটাকে ভালোবাসে, হুম, কিন্তু তার পক্ষে তো সম্ভব না, আর মেয়েটাও জানে না। এই জন্য সে তার ওই পার্সোনালিটিটা স্যার হিসেবে এসে তাকে বারবার বলছিল যে এই মেয়েটাকেও মেরে ফেলো, হুম, কারণ মেয়েটা যদি সত্যি কথা জেনে যায় সে তোমাকে আর ভালোবাসবে না। আর ছেলের তন্ময় চাচ্ছিল না ওই মেয়েটা কোনোভাবে তার জীবন থেকে হারিয়ে যায়। তো রাইট। এই জিনিসটা এই গল্পটা, সরি, আমি এটা কি বৃহন্নলার গল্পটা না পরে? বৃহন্নলা না, এটা বৃহন্নলা অন্যটা। হচ্ছে আরেকটা গল্প, আরেকটা। এটা হচ্ছে হ্যাঁ। আমি এবং আমরা। আমি কিন্তু এবং এখানে আমরা। এই ছেলেটা হিজড়া ছিল। আমি আসলে সরি, আমি শ্রোতাদের কাছেই আচ্ছা। সরি বলি, আমি এত আগে এগুলা পড়েছি, আমার সবগুলা যে মনে আছে তা না। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, ও আমি এবং আমরার কথা বললো। আপনারা যারা মিসির আলী পড়তে চান, দেখতে চান, আমি বলবো যে আমার বৃহন্নলা খুব পছন্দের ছিল হ্যাঁ, গল্পটা। বৃহন্নলা আমার অসাধারণ। মনে হয় বাংলাদেশের
সবচেয়ে থ্রিলার মিস্ট্রি মিলিয়ে এই বইটা টপ কয়েকটার একটা বৃহন্নলা আমার খুব পছন্দের, এবং যেই সাডেনলি অ্যাব্রাপ্ট ওয়েতে তাকে এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া হয়, হ্যাঁ সেটা খুব এন্ডিংটা আমার, হ্যাঁ বলে দিল সে কিন্তু আগে যে কোনো ঠাউরও করতে পারেনি, হঠাৎ এরকম এসে না আমার মনে হয় এই ব্যাপার একদম হঠাৎ সামনে বসে এইটা বলে দেওয়া খুবই চ্যালেঞ্জিং ব্যাপার, বাট হি ডিড ইট। মিসির আলীকে আমরা সবাই পছন্দ করি। আর মিসির আলী আমরা যখন পড়তাম ছোটবেলায় হতো আমাদের স্কুলে, মনে করো আমার আরো ফ্রেন্ড ছিল, আমার এখানে কমিক বাজেও এসেছে আমার ফ্রেন্ড জুনায়েদ, ও পড়তো আমিও পড়তাম, আমরা গিয়ে হয়তো স্কুলে এই দেখছিস এটা এইভাবে বলছে, এরকম কি চালু লোকটা, এত স্মার্ট, এই আমাদের এইসব নিয়ে কিন্তু গল্প করতাম। হ্যাঁ তোদেরও নিশ্চয়ই স্কুলে এরকম আমাদের সময় ফ্রেন্ডরা আছে, এত তো তখন মানে ছিল আর কি, ওইসব ছিল না, ছিল বাট আমরা গল্প কিছু ফ্রেন্ডরা ছিলাম গল্পের বইয়ের মধ্যে সবসময় থাকতাম, এগুলি নিয়েই গল্প করতাম। তো ওইটা হয় যে এখন মনে কর তোর সার্কেলে এখনো হয়তো কেউ মিসির আলী পড়া মানুষজন আছে, কিংবা এখন যারা বড় হচ্ছে ছোট ভাই বোন যারা তারাও পড়বে ওরকম, আমি সাজেশনও দিই, রাইট। হ্যাঁ আমি ওর বইয়ের এই সুজানার বইয়ের সাজেশন এই ব্যাপারটা আসলে আমি জানি, ওর বই পড়াটা আমার কিছুই না আগে না কয়েক বছর আগে আমি হঠাৎ দেখি ফেসবুকে সুজানা আমার প্রিয় একটা বই পড়ছে রিভার গড, আমি ওটা দেখে উইলবার স্মিথের রিভার গড, ওটা দেখে তখন আমার মনে হলো, আর কিছু জিনিস হয় সুজানা বুঝছিস যে বই যে পড়ছে এবং তোর পছন্দের বইটা যদি কারো পছন্দ হয় তখন একটু বেশি মানে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে আচ্ছা এটা কেমন লাগলো, এই পার্টটা কেমন, ওই পার্টটা কেমন। আমি আমার ফ্রেন্ড লিস্টে কিছু বাংলাদেশে একটু কম মানুষ পেয়েছি যারা রিভার গড পড়েছে, হয়তো আমার, কিন্তু আমি রিভার গডটা পড়ে কিছু লেখা অসাধারণ খুব সুন্দর লাগে। বাট এই রকম করে তারপর আমি দেখি মিসির আলীও পড়ে আরো অনেক কিছু, তখনই আমার মনে হলো আচ্ছা তো মিসির আলীর তো একজন আছেই, তাকে নিয়ে আজকে শো করা যাবে। যাক আমরা মিসির আলীর ব্যাপারে জানতে থাকবো, বাট এমনি নেক্সট জেনারেশন তাদের ব্যাপারে যে মিসির আলী পড়তে তাদেরকে কোনো মেসেজ কিছু দিতে চাস? হ্যাঁ অবশ্যই, একদম পার্সোনাল মেসেজ যে এটা ভালো এরকম মিসির আলী পড়া উচিত। কারণ আমি একটা কারণে বলবো, সেটা হচ্ছে মিসির আলী সবকিছু প্রমাণ করেন এবং সবকিছু দৃষ্টিতে দেখতে চেষ্টা করেন লজিক দিয়ে, কখনো কোনো কিছু ইললজিক্যাল জিনিস ভাবে না, এটা কিন্তু খুব জরুরি। সুপারন্যাচারাল জিনিসে বিশ্বাস করে না, যদিও সে কিছু বলে যে আমি কিছু জিনিস রহস্যের প্রকৃতির কাছে ছেড়ে দিতে চাই, সেটা রহস্যই থাকুক, না স্বীকার করবে না, হ্যাঁ সে যে পারছে না সেটা বলে না, কিন্তু সো বাট বেশিরভাগই সে লজিক দিয়ে চিন্তা করে, সে লজিকের বাইরে যায় না, এবং সেটা কিন্তু খুব জরুরি সেভাবে চিন্তা করা, কারণ সবই মোরাললেস একটা এক্সপ্লেনেশন কিন্তু থাকবে, সবকিছুই থাকে। সো মিসির আলী পড়লে রিয়েল লাইফ সম্পর্কেও অনেকে লজিক দিয়ে চিন্তা করতে পারবে, হ্যাঁ অন্য কিছু ভাবার চেয়ে সে আগে ভাবতে পারবে, আগে এক্সপ্লেনেশনটা চিন্তা করে নেবে কি ব্যাখ্যা হতে পারে এই সব ব্যাপার। এবং এটা কিন্তু আমি সবার ক্ষেত্রেই বলবো, আমাদের অনেকে শহর গ্রাম অনেক জায়গায় দেখা যায়, শহরেও যে কুসংস্কার অনেক ক্ষেত্রে থাকে যে এইটা এরকম করো না, এইটা এরকম, হ্যাঁ এরকম অনেক কিছু থাকে যেটার হয়তো আপাত দৃষ্টিতে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কিন্তু তাও হয়তো করছে। এটা তো খুব ছোট এক্সাম্পল, আমি নিজের বাবা মাকেও দেখি এরকম কিছু জিনিস এখনো বিশ্বাস করে। তোর বাবা মা শুনছে এখন? যাক হ্যাঁ এটা সব জায়গায় হয় এরকম, বাট মেইন ব্যাপারটা হচ্ছে কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে, আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা সবকিছু থাকবে, সুজানা যেটা বললো লজিক্যাল চিন্তা করতে হবে, এবং সেগুলো সব আমরা যদি দেখি যে একজন প্রোটাগনিস্ট নিজে ওটা করছে, অ্যাডভোকেট করছেন ওই ব্যাপারে, আমাদের ভাল লাগে, আমরা তাকে কিছু জায়গায় ওভাবে ফলো করতে পারবো। এবং মিসির আলী পড়লে আমার মনে হয় সেটা অনেক মানুষই ওভাবেই চিন্তা করাটাই উদ্বুদ্ধ হবে। আসলে আমিও পড়ার আগে বুঝতাম না যে সবকিছু একটু লজিক্যালি চিন্তা করলে ভালো হয়, অনেকে আমাকে একটা জিনিস বুঝিয়ে দিত, আমি আচ্ছা ঠিক আছে, বাট এটা পড়ার পর বুঝলাম যে না একটু তো চিন্তা ভাবনা করা উচিত। হ্যাঁ তা হয় এরকম। যাক মানুষের মানে বড় হওয়ার সময় মানুষ এই মিসির আলী পড়বে, আরো অনেক কিছু পড়বে, এবং পড়ে যেটা আনন্দ পাবে। এই বইগুলা এই এমনিতে তো মনে হয় 20টা 21টা মনে হয় 20টা টোটাল বই আছে এরকম কিছু, তো এগুলো কিন্তু চিকন বই হিসেবে প্রত্যেকটা আলাদা বই তো পাওয়াই যায় ওরকম, আর এছাড়া সমগ্র 3টা মনে হয় বের হয়েছে, 2টা তো ছিলই, আর পরে মনে হয় খুচরো যেগুলো ছিল সেগুলো দিয়ে পরে একটা হতে পারে। এইগুলো কেউ যদি পড়তে চান তারা অনেক জায়গায় কিনতে পারবেন, অনলাইনে তো রকমারি আছেই, প্লাস দোকানে, প্লাস এখন সবচেয়ে আগে বইমেলা আসছে,
বইমেলাতে সবকিছুই পাওয়া যাবে। বইমেলায় গেলে তো মাথা খারাপ হয়ে যেত তখনও এখনো, যে আরে কত বই কোথায় কিনবো, কোনটা কিনে মানে কোনটা কিনবো না এটাই মাথা খারাপ হ্যাঁ, হয়ে কিন্তু যেত। ভিড় এত থাকতো। আর হ্যাঁ। মানে বড় বড় লেখকরা কয়েকটা, আগামী, তারপর জাগ্রতি, আরো যেগুলো জায়গায় বড় প্রকাশনাগুলোয় যে বসতো, থাকছে হ্যাঁ। সেখানে এত ভিড় স্টলের লেগে সামনে যায়, দাঁড়ানো যায় না, হ্যাঁ। ধাক্কা ধাক্কি করে, মানে আমরা কি করব ওরকম হতো যে পরে দেরি করে যাব। আর মোরলেস থার্ড উইক কি ফোর্থ, মানে থার্ড উইকের মধ্যে তো ভালোগুলো মনে হয় বের হয়ে যায়, একটু দেরি করে বের একটু হয় দেরি বের হয় মেইন ভালো বইগুলো। টাইটেল গুলো। আমি যখন ছোট ছিলাম 3-4 পড়তাম তখন একবার বইমেলায় গিয়েছিলাম, তখন হুমায়ুন আহমেদ ছিলেন আচ্ছা stall এ। আচ্ছা, তা যখন আমার তো আরেকটা নাম আছে, হ্যাঁ সেটা হ্যাঁ হচ্ছে তিতলি, সেটা হ্যাঁ। আমি যখন বললাম যে অটোগ্রাফ দিতে, তখন বললো নাম কি, আমি বললাম যে তিতলি, বলে কি ও আচ্ছা তিতলি ভাইয়া। তিতলি ভাইয়া এভাবে বলতে হবে। ও, উনি তোকে এটা বলছিলেন? হ্যাঁ, বাহ বাহ। পরে অটোগ্রাফ দিলেন। আমিও গিয়ে পেয়েছিলাম, কিন্তু আমার সৌভাগ্য হয়নি ওই ভিড় ঠেলে ওনার কাছে পৌঁছানোর। হ্যাঁ, ফরচুনেটলি আমি পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এবং উনি পেয়েও গেছেন তার আজ রবিবারের তিতলি আজ ভাইয়া রবিবার। ক্যারেক্টারটা। যাক, এনিওয়েজ, আমরা মিসির আলী নিয়ে তো অনেক গল্পই করলাম, অন্য ভুবন নিয়ে করলাম যেই বইটা। অহনা মনে হয় অন্য ভুবন নিয়ে কিছু বলতে চাচ্ছে। যাক, অন্য ভুবন হোক, যেই আমরা আপাতত আবার আমাদের রেডিওর ভুবনে চলে আসি। রাইট। এই মুহূর্তে মিসির আলী লাস্ট কোনটা পড়েছিস? ওই লাস্ট একটা ছিল তন্দ্রা বিলাস, আচ্ছা আচ্ছা, সেটা তন্দ্রা পড়েছি। বিলাস। হুম। আচ্ছা আচ্ছা, এগুলো সবই বেশ, মানে অফকোর্স হুমায়ুন আহমেদের যেহেতু বেশ খুব কিছুদিন সুন্দর আগে কিছু বই, হয়েছে, হ্যাঁ। ওরকম এগুলার আমি একটা জিনিস দেখেছি ভাই, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ তার বেশি, আমি মিসির আলীর কথা বলছি, কিছু চরিত্রকে, মেইন কিছু ক্যারেক্টারকে দিত। হুমায়ুন আহমেদ নিজে ছিলেন কেমিস্ট্রির প্রফেসর, তো সে তার ক্যারেক্টারগুলোকেও অন্য কেমিস্ট্রি একটা প্রফেসর, দেন ইউএসএ থেকে বা বাইরে থেকে কেমিস্ট্রির উপর পিএইচডি করে এসেছে। Right. তারা সিরিয়াল কিলার হিসেবে পটাশিয়াম সায়ানাইড অথবা কেমিস্ট্রি কোনো যৌগ ইউজ করে। এই জিনিসগুলো খুব মজা লাগতো হয়তো মানে উনার যেহেতু এই লাইনে হ্যাঁ, পড়াশোনা, এই দিকে সেই জন্য interested সহজে দেখে বলতে গেছি। পারতেন। তবে হ্যাঁ, আমরা মনে হয় অনেক ক্ষেত্রেই নিজেদের আদলে একটু করতে স্বাচ্ছন্দ্য বোধ পছন্দ করাটাই করি, স্বাভাবিক, যে কারণে আমি জানবো যে এরপরে চিন্তাটা কিরকম হতে পারে, ওই একই স্থানে থাকা একটা মানুষের চিন্তাগুলো কি হবে, পরবর্তী পদক্ষেপ কি হবে, এগুলো সব বুঝেছি, হয়ে হ্যাঁ। যায় এরকমই। এবং উনার কিন্তু ক্যারেক্টার দুটো, আরেকটা খুব নামকরা ক্যারেক্টার, যেটা আজকে আমাদের আরেক ফ্রেন্ড এবং আমাদের কমিক বাজারেরও গেস্ট ছিল ফারহান, সেও আমাকে বলছিল হিমু। এই দুটো হিমু। ক্যারেক্টার কিন্তু উনার খুব নামকরা, হিমু এবং মিসির আলী, এবং দুটা কিন্তু কন্ট্রাস্টিং। হুম। এই মিসির আলী এত লজিক, এত কিছু সায়েন্স, মানে কি বলবো, প্রফেসর মানুষ একজন, সেইদিকে হিমু কিন্তু আবার একদম একদম laid opposite। back, পুরো উল্টা। হিমু লাইফস্টাইল একদম আলাদা, মিসির আলীর একদম আলাদা। খালি একটা জিনিসে আমি খুব বিল পাই, দুজনেই খুব সিম্পল লাইফ লিড করতে পছন্দ করে। সিম্পলিসিটি, রাইট। হ্যাঁ, সেটা আই গেস দ্যাটস আ গুড থিং। হ্যাঁ। এটা যে যেরকম হবে, হয়তো কম বেশি আমরা একটু একটা লেভেলের পর হয়তো একটু ব্যক্তি বিশেষে একটু পার্থক্য হয় সিম্পলিসিটিটার ইয়েতে, কিন্তু আরাম মনে হয় সিম্পলিসিটিটাতেই, তাই না? হ্যাঁ, আসলেই। যে শান্তির এরকম। এনিওয়েজ, আমরা মিসির আলী নিয়ে অনেক গল্প করলাম, অনেক কিছু জানলাম, অনেক গল্প, নিশিথিনী দেবী, মিসির আলীর অমীমাংসিত রহস্য নিয়ে আমরা কথাই বলি নাই। এনিওয়েজ, আমি মুখ দিয়ে বলতে গিয়ে তারপর মনে হলো, কারণ ওটা আগে মনে আসে। আমরা অনেকগুলো গল্পই জানলাম মিসির আলীর, এবং আপনারা শ্রোতারা যদি মিসির আলীর ব্যাপারে অনেকেই জানেন, যারা নতুন শুনছেন তারাও আজকে নিশ্চয়ই একটু হলেও তাদের আমরা নিশ্চয়ই জানাতে পেরেছি মিসির আলীর ব্যাপারে। এবং সুজানা তো একটা সামারি বলে বেশ বড়সড় গল্পই বলে দিল, অনেক স্পয়লার। সত্যি, এখন তো আমার মনে হচ্ছে সুজানাকে দিয়ে আমি আরো কয়েকটা গল্প বলাই, Right. সুন্দর করে ও গল্প বলতে পারে। এটা আসলে আমিও জানতাম না, মানে আজকে ফার্স্ট টাইম ওর সাথে দেখা, বাট সিরিয়াসলি ও খুব সুন্দর করে গল্প বলে। আর আমারও Right. একদম প্রত্যেকটা গল্প একদম ইচ্ছা করছিল একদম ডিটেইলসে ওর কাছ থেকে শুনি। রাইট। সো থ্যাংক ইউ সো মাচ সুজানা ফর কামিং টু কালার্স এফএম Thank you, 101.6। আমাকে ইনভাইট করার জন্য অনেক 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 থ্যাঙ্কস। আমি খুবই খুশি আজকে এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ অহনা। আর আবারও এবং কথা হবে সবার সুজানা, সাথে হ্যাঁ, নেক্সট আমরা উইক। নেক্সট উইকেই আবার আসবো। আরেকজন গেস্ট হয়তো থাকবেন, হয়তো থাকবেন না, আমরা সেটা আগেই জানিয়ে দেব। ডেফিনেটলি আমরা আগে আমাদের জানিয়ে প্রমোতে দিব। থাকবে।
একদম। আর তাছাড়া যেটা তোমাদেরকে বলতে চাই যে নেক্সট টিউসডে পরের টিউসডে কিন্তু 14th ফেব হয়ে যায়, সো ওই দিন আমাদের একটা স্পেশাল প্ল্যান আছে ফর শিওর। আমার উপর কঠিন কিছু তাসিন ভাই স্মাইলটা দেখেই বুঝতে পারছি যে সে একদম ফেসে আছে, বাট স্টিল বলতে চাইবো যে কমিক বাদ যেহেতু তাসিন ভাইকে নিয়েই, তো 14th of Febও আমরা সেরকমই কিছু একটা মজার কিছু করতে যাচ্ছি, বাট তার আগের উইকে কিন্তু আমাদের আরেকজন গেস্ট থাকছে, সো সাথেই থাকো। আবারও কথা হবে আগামী টিউসডে ঠিক 6টা থেকে 6:30 কালার্স FM 101.6 এ। আজ এ পর্যন্তই, স্টে টিউনড।